বিজনেস প্লাসে গরিব ভেবে স্বামীর উড়ালো মজাক উপহাস করল। 2 দিন পর ছেলের আসল পরিচয় জেনে মেয়ের হুঁশ উড়ে গেল। আর তারপর যা হলো বন্ধুরা, ঠিক সন্ধ্যা 5টার দিকে মুম্বাই বিমানবন্দরে ভিড় চরমে ছিল। সবাই নিজের গন্তব্যের দিকে ছুটছিল, কিন্তু সেই ভিড়ের মাঝে এমন এক দম্পতি ছিল যারা বাকি সবার চেয়ে আলাদা দেখাচ্ছিল। শান্ত, ধীর এবং অত্যন্ত সাধারণ। সাধারণ পোশাক, সাধারণ চেহারা। তাদের দেখে যে কেউই ভাববে এরা হয়তো এখানকার কেউ নয়। কিন্তু কেউ জানত না যে তাদের এই সরলতার পিছনে এমন এক সত্য লুকিয়ে আছে যা কয়েক ঘন্টার মধ্যেই সবাইকে অবাক করে দেবে। তারা দুজনে বিজনেস ক্লাস গেটের কাছে পৌঁছতেই অনিকা হঠাৎ থেমে গেল। সে একটু এদিক ওদিক তাকালো, তারপর ধীর কিন্তু স্পষ্ট গলায় বলল, আর্যবর্ধন, একটা কথা পরিষ্কার করে বলো, এই টিকিটটা সত্যিই তুমিই কেটেছ তো? দেখো, এমন যেন না হয় যে ওখানে গিয়ে কোনো নাটক তৈরি হয়। আমাকে কারো সামনে লজ্জিত হতে হবে না। তার গলায় হালকা ভয় ছিল, কিন্তু তার চেয়েও বেশি ছিল নিজের ভাবমূর্তি নিয়ে এক ধরনের অহংকার এবং চিন্তা। আর্যবর্ধন তার দিকে তাকালো। তার চোখে লুকিয়ে থাকা সন্দেহ স্পষ্ট দেখা যাচ্ছিল, কিন্তু তার মুখে সেই একই শান্ত হাসি ছিল। হ্যাঁ, কোম্পানি দিয়েছে। এবার কাজ ভালো হয়েছে, তাই ফ্যামিলি ট্র্যাভেলের সুযোগ মিলেছে। তার উত্তর ছিল সোজা সাপটা। কিন্তু অনিকা পুরোপুরি সন্তুষ্ট ছিল না। সে এমনভাবে মুখ বাঁকালো যেন তার এখনও বিশ্বাস হচ্ছে না। শুধু দেখে নিও আর্যবর্ধন, আমি কোনো সিন চাই না। তবুও সে নিজেকে সামলে নিল এবং দুজনে এগিয়ে গেল। কিছুক্ষণের মধ্যেই তারা তাদের সিটে বসে পড়ল। চারদিকে বিলাসিতা, নীরবতা এবং এক অন্যরকম ক্লাসের পরিবেশ। অনিকার কাছে এই সব কিছুই নতুন ছিল এবং কিছুটা অস্বস্তিকর। অন্যদিকে আর্যবর্ধন ছিল একদম সাবলীল, যেন এসব তার কাছে রোজকার ব্যাপার। অনিকা কখনো এদিকে তাকাচ্ছে, কখনো ওদিকে, আর তারপর বারবার আর্যবর্ধনকে দেখছে, যেন তার মনে একই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। সত্যিই কি এসব আমাদের জন্য? কিন্তু এর আগে যে সে অন্য কিছু জিজ্ঞাসা করবে, ঠিক সেই মুহূর্তে বিজনেস ক্লাসের সেই শান্ত পরিবেশে এক প্রবল আত্মবিশ্বাসে ভরপুর এন্ট্রি হল রিয়া। রিয়া এমন একটি নাম যা নিজের সাথে শুধু সৌন্দর্যই নয়, বরং অহংকারও বয়ে নিয়ে চলত। দামি পোশাক, হাতে ব্র্যান্ডের ব্যাগ আর চোখে মুখে এমন এক অভিব্যক্তি যা সবাইকে নিজের স্তরের নিচে বিচার করার অভ্যাস থেকে তৈরি হয়। তার সাথে তার দুজন বন্ধুও ছিল, যারা যেন তার প্রতিটি কথায় সম্মতি জানানোর জন্যই তার সাথে সাথে চলত। রিয়ার নজর আর্যবর্ধন এবং অনিকার উপর পড়তেই তার মুখে হালকা হাসি ফুটে উঠল। কিন্তু সেই হাসি সম্মানের ছিল না, বরং তাচ্ছিল্যের ছিল। সে এক মুহূর্তের জন্য তাদের ওপর থেকে নিচ পর্যন্ত দেখল এবং তারপর কোনো দ্বিধা ছাড়াই তাদের সিটের কাছে এসে দাঁড়াল। এক্সকিউজ মি। তার গলায় কোনো নম্রতা ছিল না, বরং প্রশ্নের সাথে অভিযোগ লুকিয়েছিল। তোমরা এখানে কি করছো? অনিকা একেবারে চমকে উঠল, যেন কেউ হঠাৎ করে তাকে সবার সামনে দাঁড় করিয়ে দিয়েছে। তার বুক দ্রুত কাঁপতে শুরু করল এবং সে কিছু বলার আগেই আর্যবর্ধন শান্ত স্বরে উত্তর দিল, আমাদের সিট। রিয়া ভ্রু কুঁচকানো, তারপর হালকা হাসল, আর সেই হাসি অনিকার আত্মসম্মানে গিয়ে আঘাত করল। এটা বিজনেস ক্লাস। সে ধীরে ধীরে শব্দগুলোকে টেনে বলল, তোমাদের ইকোনমি ক্লাস ওদিকে। আশেপাশে বসে থাকা কিছু লোক এবার তাদের দিকে তাকাতে শুরু করল, আর অনিকার মাথা লজ্জায় নিচু হয়ে গেল, যেন সে সত্যি ভুল জায়গায় চলে এসেছে। কিন্তু আর্যবর্ধন এখনও শান্ত ছিল। সে কোনো বিরক্তি ছড়াই বলল, আমাদের কাছেও বিজনেস ক্লাসের টিকিট আছে। রিয়ার হাসি এবার আরও জোরালো হল, যেন তার কাছে এই উত্তর কোনো রসিকতার চেয়ে কম মনে হয়নি। সে তার বন্ধুদের দিকে তাকালো এবং তারপর বলল, সত্যি তোমাদের মতো লোক বিজনেস ক্লাসে? তার গলায় এবার খোলাখুলি অপমান ছিল। মনে হচ্ছে কারোর টিকিট কুড়িয়ে নিয়ে এসেছ। সে খোঁটা দিল। অনিকার চোখ জলে ভরে উঠল, কিন্তু সে কিছু বলতে পারল না। তার কাছে এটা কেবল একটা তর্ক ছিল না, বরং তার অস্তিত্বের উপর একটা প্রশ্ন ছিল। রিয়ার সাথে সাথে হাত তুলে এয়ার হোস্টেসকে ডাকল। কিছু মুহূর্তের মধ্যেই এয়ার হোস্টেস সেখানে চলে এলো। ম্যাডাম, কিভাবে সাহায্য করতে পারি? সে বিনয়ের সাথে জিজ্ঞাসা করল। রিয়া সময় নষ্ট না করে বলল, আপনারা কি চেকটেক করেন না? যে কেউ এসে বিজনেস ক্লাসে বসে পড়ে নাকি? এয়ার হোস্টেস পরিস্থিতি বুঝতে পেরে আর্যবর্ধনের দিকে তাকাল এবং নম্রভাবে বলল, স্যার, আমি কি আপনাদের টিকিটটা দেখতে পারি? আর্যবর্ধন কোনো তাড়াহুড়ো ছাড়াই নিজের টিকিটটা এগিয়ে দিল। তার মুখে সেই একই শান্তি ছিল, যেন সে আগে থেকেই জানত যে এরপর কি হতে চলেছে। কয়েক সেকেন্ডের জন্য সময় যেন থমকে গেল। এয়ার হোস্টেস টিকিটটা দেখল, তারপর হাসল এবং রিয়ার দিকে ঘুরে বলল, ম্যাডাম, টিকিট একদম সঠিক। এরা দুজনেই বিজনেস ক্লাসের যাত্রী। রিয়ার মুখ এক মুহূর্তের জন্য ফ্যাকাশে হয়ে গেল, যেন তার কাছে প্রতিক্রিয়া দেওয়ার মতো কোনো শব্দই নেই।
এয়ার হোস্টেজ আবার চেক করল এবং শান্ত স্বরে বলল, ম্যাডাম, টিকিট এদের নামেই আছে। এবার চারদিকে ফিসফিসানি শুরু হয়ে গেল। রিয়া চুপ হয়ে গেল, কিন্তু তার চোখে রাগ তখনও জ্বলছিল। সে ফিরে গিয়ে নিজের সিটে বসল, কিন্তু তার নজর বারবার আর্যবর্ধনের ওপর আটকে যাচ্ছিল, যেন সে এখনও বিষয়টা মেনে নিতে পারছিল না। ওদিকে অনিকার মন আরও জড়িয়ে গিয়েছিল। সে আস্তে করে বলল, তুমি সত্যিই এই টিকিট কেটেছ তো? আর্যবর্ধন তার দিকে তাকাল আর খুব শান্ত স্বরে বলল, সবকিছুর উত্তর সঠিক সময়ে পেয়ে যাবে। অনিকা কিছুটা বুঝল, কিছুটা বুঝল না। আর্যবর্ধন জানালার বাইরে তাকিয়েছিল, কিন্তু তার চোখে এবার শুধু মেঘ ছিল না। সে এমন এক ঝড়ের অপেক্ষা করছিল যা খুব শীঘ্রই সবকিছু বদলে দিতে চলেছে। ফ্লাইটটি ধীরে ধীরে রানওয়েতে এগোতে শুরু করল, এবং তার সাথেই এমন এক গল্প ডানা মেলল যেখানে সরলতার পিছনে লুকিয়ে থাকা সত্য, সম্পর্কের বাস্তবতা এবং মানুষের চিন্তাভাবনার আয়না সামনে আসতে চলেছে। আর এটা তো কেবল শুরু ছিল। ফ্লাইটটি এখন আকাশে তার উচ্চতা ছুঁয়ে ফেলেছিল, এবং নিচে ছড়িয়ে থাকা শহরের আলোগুলো ধীরে ধীরে অস্পষ্ট হয়ে যাচ্ছিল। কিন্তু অনিকার মনে জাগতে থাকা প্রশ্নগুলো আরও স্পষ্ট হয়ে উঠছিল, যেন প্রতিটি মুহূর্তের সাথে তার সন্দেহ আরও গভীর হচ্ছে। আর সে বারবার আর্যবর্ধনের দিকে তাকিয়ে এটাই বোঝার চেষ্টা করছিল যে এই সাধারণ দেখতে মানুষটার ভেতরে এমন কি আছে যা সে বুঝতে পারছে না। আর্যবর্ধন জানালার বাইরে মেঘের দিকে তাকিয়েছিল, কিন্তু তার নজর শুধু বাইরের দিকে ছিল না। সে তার অতীতের কোথাও হারিয়ে যাচ্ছিল, যেন এই যাত্রা তাকে সেই দিনগুলোর দিকে টেনে নিয়ে যাচ্ছে, যখন সে তার জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্তটি নিয়েছিল, নিজের আসল পরিচয় লুকিয়ে একটি সাধারণ জীবনযাপনের সিদ্ধান্ত। এবং তার সাথেই গল্পটি ধীরে ধীরে পিছনের দিকে মোড় নেয়, সেই দিনগুলোর দিকে যখন অনিকার দুনিয়া একেবারে আলাদা ছিল, এবং তার চিন্তাভাবনাও। দিল্লির একটি শান্ত এলাকার নিজের বাড়িতে অনিকা তার বাবার সাথে থাকত, যেখানে সবকিছু গোছানো ছিল, কিন্তু তার স্বপ্নগুলো সবসময় এর চেয়েও বড় ছিল। এবং সে সবসময় এমন একটা জীবন চাইত যেখানে তাকে কারো সামনে মাথা নত করতে না হয়, বরং লোকেরা তার কথা শুনবে, তার ইচ্ছাকে অগ্রাধিকার দেবে এবং তার কথা অনুযায়ী চলবে। একদিন সন্ধ্যায় তার বাবা মহেশ সাক্সেনা তাকে নিজের কাছে বসিয়ে খুব সাধারণ কিন্তু গম্ভীর স্বরে বললেন যে তিনি তার জন্য একটি সম্বন্ধ দেখেছেন, এবং ছেলেটি খুব সহজ সরল, একটি কোম্পানিতে ক্লার্কের চাকরি করে, পরিশ্রমী এবং নিজের কাজে সৎ। কিন্তু পরের মুহূর্তেই সে ভাবল যে একজন সাধারণ এবং সহজ সরল ছেলেই তার জন্য সঠিক হবে, কারণ এমন একজন মানুষকে সে সহজেই নিজের মতো করে গড়ে নিতে পারবে, তাকে নিয়ন্ত্রণ করতে পারবে এবং নিজের শর্তে জীবনযাপন করতে পারবে। আর এই কথা ভেবেই সে বেশি প্রশ্ন না করে এই সম্পর্কে সম্মতি জানিয়ে দিল। কয়েকদিন পর আর্যবর্ধন মালহোত্রা প্রথমবারের মতো অনিকার বাড়িতে এলো, সাধারণ পোশাক, শান্ত স্বভাব এবং অবনত দৃষ্টি নিয়ে, যেন তার নিজেকে জাহির করার কোনো আগ্রহই নেই। আর তাকে দেখে অনিকার মনে সেই ধারণাই আরও দৃঢ় হল যে এই ব্যক্তি পুরোপুরি তার নিয়ন্ত্রণে থাকবে। তাদের প্রথম আলাপ খুব সাধারণ ছিল, কিছু আনুষ্ঠানিক প্রশ্ন, কিছু ছোট ছোট উত্তর, কিন্তু সেই কথাতেও আর্যবর্ধনের সরলতা এবং গাম্ভীর্য স্পষ্ট দেখা যাচ্ছিল। অন্যদিকে অনিকার মনে কেবল একটাই ভাবনা ছিল যে এই সম্পর্ক তার জন্য খুব সহজ হবে, কিন্তু সেই সরলতার পিছনে যে সত্য লুকিয়েছিল তা কেউ জানত না। কারণ আর্যবর্ধন কেবল একজন ক্লার্ক ছিল না, বরং এমন একটি নাম ছিল যা বড় বড় শিল্পপতিদের মাঝে সম্মানের সাথে নেওয়া হতো। তার কোম্পানি বহু দেশে বিস্তৃত ছিল, এবং সে নিজে সেই গুটিকয়েক মানুষের মধ্যে একজন ছিল যাদের সিদ্ধান্ত বাজারের দিক পরিবর্তন করে দিতে পারে। কিন্তু সে এই সব কিছু লুকিয়ে রেখেছিল, কারণ সে জানতে চাইছিল যে কেউ কি তাকে তার আসল রূপে গ্রহণ করতে পারবে, তার নাম এবং টাকা ছাড়া। বিয়ে খুব সাধারণভাবেই হল, বড় কোনো আড়ম্বর ছাড়াই, এবং এই সরলতার সাথেই তাদের নতুন জীবন শুরু হলো। কিন্তু শুরু থেকেই এই সম্পর্কের মধ্যে এক ভারসাম্যহীনতা ছিল যা ধীরে ধীরে স্পষ্ট হতে শুরু করল। বিয়ের পর থেকেই অনিকা আর্যবর্ধনকে একজন সাধারণ মানুষ হিসেবে দেখতে শুরু করে, এবং সেই দৃষ্টিভঙ্গি থেকেই তার সাথে আচরণ করতে শুরু করে। তার সব কাজে খুঁত ধরা, তার বেতন নিয়ে খোঁটা দেওয়া, তার পোশাক এবং চিন্তাভাবনা নিয়ে উপহাস করা, এগুলো সবই তার অভ্যেসের অংশ হয়ে দাঁড়ালো। সে প্রায়ই বলত, তোমার একটু স্মার্ট হওয়া উচিত, দুনিয়া এভাবে চলে না। আর কখনো কখনো তো সরাসরি এটাও বলে দিত যে তোমার চিন্তাভাবনা খুব ছোট।
অথচ সে জানত না যে যার সামনে সে এসব কথা বলছে তার চিন্তাভাবনা এবং যোগ্যতা সেই সীমার অনেক ঊর্ধ্বে যা সে বুঝতেই পারবে না। আর্যবর্ধন প্রতিবার তার কথাগুলো চুপচাপ শুনত, কোনো প্রতিক্রিয়া না দেখিয়ে, যেন এই শব্দগুলোতে তার কিছু যায় আসে না। কিন্তু আসলে সে প্রতিটি কথাই অনুভব করত, প্রতিটি খোঁটা নিজের ভেতরে কোথাও জমিয়ে রাখত। আর তবুও সে কখনো তার সত্যটা সামনে আনেনি, কারণ সে তখনও সেই একটা আশা ধরে রেখেছিল যে হয়তো একদিন অনিকা তাকে বুঝতে পারবে। আর এই সব কিছু ভাবতে ভাবতেই সে আবার বর্তমানে ফিরে এলো, যেখানে ফ্লাইটটি তার যাত্রার মাঝপথে ছিল এবং তার পাশে বসা অনিকা এখনও সেই একই সন্দেহ এবং অস্বস্তির সাথে বসেছিল। সে আস্তে করে আবার জিজ্ঞেস করল, তুমি এত শান্ত কি করে থাকো? কেউ তোমাকে এত কিছু বলে দিল আর তোমার কোনো ভ্রুক্ষেপই নেই? আর্যবর্ধন তার দিকে তাকালো এবং খুব হালকা স্বরে বলল, ভ্রুক্ষেপ হয়। ফ্লাইটে ধীরে ধীরে নীরবতা নেমে এলো। লোকেরা নিজেদের মধ্যে ব্যস্ত হয়ে পড়ল। কিন্তু তিনজনের মনে আলাদা আলাদা অনুভূতি চলছিল। কারো মনে অহংকার, কারো মনে সন্দেহ, আর কারো ভেতরে একটা গভীর সত্য যা এখনও পর্দার আড়ালে ছিল। আর ফ্লাইটটি যেমন যেমন তার গন্তব্যের দিকে এগোচ্ছিল, এই গল্পটিও তেমন তেমন এমন এক মোড়ের দিকে এগোচ্ছিল যেখানে সত্য শুধু সামনেই আসবে না, বরং অনেক সম্পর্ক এবং চিন্তাভাবনাকে চিরতরে বদলে দেবে। কারণ কিছু সত্য এমন হয় যা লুকিয়ে থাকলে ভালো লাগে, কিন্তু যখন সামনে আসে তখন জীবনের দৃষ্টিভঙ্গিটাই বদলে দেয়। ফ্লাইটটি ধীরে ধীরে দিল্লির মাটিতে অবতরণ করল, কিন্তু এই যাত্রার প্রভাব এখনও তিনজনের ভেতরে রয়ে গিয়েছিল। কারো ভেতরে অহংকার, কারো ভেতরে সন্দেহ, আর কারো ভেতরে এক গভীর নীরবতা যা এখন ভাঙার পথে ছিল। বিমান থামতেই লোকেরা যখন নিজেদের সিট থেকে উঠতে শুরু করল, পরিবেশটা স্বাভাবিকই মনে হচ্ছিল, কিন্তু অদৃশ্যভাবে অনেক কিছুই বদলে গিয়েছিল। রিয়া নিজের সিটবেল্ট খুলল এবং আরও একবার সেই পুরনো ভঙ্গিতেই উঠে দাঁড়াল, যেন কিছুই হয়নি। আর যখন সে এগিয়ে গিয়ে আর্যবর্ধন এবং অনিকার কাছে পৌঁছল, তখন তার মুখে আবার সেই তাচ্ছিল্যভরা হাসি ফিরে এলো। সে হালকা ঝুঁকে বলল, তো এখন কি প্ল্যান? অটো নেবে নাকি রিকশা? আর তার বন্ধুদের হাসি আরও একবার বাতাসে প্রতিধ্বনিত হল, যার ফলে লজ্জায় অনিকার মাথা নিচু হয়ে গেল। কিন্তু এবার আর্যবর্ধন কোনো রাগ না দেখিয়ে খুব শান্তস্বরে বলল, যাই পাব তাতেই চলে যাব। আর তার এই সরলতাই রিয়ার আরও বেশি গায়ে লাগল, কারণ সে আশা করেছিল যে সামনের জন কোনো প্রতিক্রিয়া জানাবে, কিন্তু এখানে তো যেন প্রতিটি কথা দেওয়ালে ধাক্কা খেয়ে ফিরে আসছিল। বিমানবন্দরের বাইরে রিয়ার বিলাসবহুল গাড়ি তার জন্য অপেক্ষা করছিল। সে সেই একই আত্মবিশ্বাসের সাথে তাতে বসে চলে গেল, যেন সে কোনো বড় জয় অর্জন করেছে। অথচ তার বিন্দুমাত্র ধারণাও ছিল না যে যেই মানুষটাকে সে তার যোগ্যতা দেখানোর চেষ্টা করছিল, সেই মানুষটারই কোম্পানির এক ছোট্ট অংশের উপর তার পুরো পরিবার নির্ভরশীল ছিল। এদিকে আর্যবর্ধন আর অনিকা একটা সাধারণ ট্যাক্সি নিল এবং বাড়ির দিকে রওনা হল। কিন্তু এবার রাস্তাটা আগের চেয়ে বেশি লম্বা মনে হচ্ছিল, কারণ দুজনের মাঝের নীরবতা এখন শব্দের চেয়েও ভারী হয়ে উঠেছিল। আর বাড়িতে পৌঁছতেই অনিকার ভেতরে জমে থাকা রাগ হঠাৎ করে বেরিয়ে এলো। সে না থেমেই বলল, আজ যা কিছু হলো সব তোমার জন্য হয়েছে। তুমি যদি এই সব লোক দেখানো না করতে, তবে আমাকে কারো সামনে লজ্জিত হতে হতো না। আর তার কথার স্বর ক্রমাগত বাড়তে লাগল। তুমি জানো লোক কি ভাবছে? পরের বার থেকে আমরা ইকোনমি ক্লাসেই যাব, ওটাই আমাদের যোগ্যতা। আর এই কথা বলে সে যেন শুধু একটা কথাই বলল না, বরং পুরো সম্পর্কটাকে একটা গণ্ডির মধ্যে বেঁধে দিল। আর্যবর্ধন শুধু দাঁড়িয়ে রইল। সে একবারের জন্যও তাকে থামাল না, কোনো কৈফিয়ত দিল না, কারণ হয়তো এখন তার কাছেও বলার মতো কোনো শব্দ বেঁচে ছিল না। আর যখন অনিকা শেষ কথাটা বলল যে আর এরপর থেকে তোমার সাথে কোথাও যেতেও আমার লজ্জা করে, তখন এটা শুধু একটা বাক্য ছিল না, বরং এটা ছিল সেই সীমারেখা যেখানে একজন মানুষের সহ্য শক্তি শেষ হতে শুরু করে। আর্যবর্ধন কিছু না বলেই নিজের ঘরে চলে গেল। দরজা বন্ধ হল, আর তার সাথে সাথে তার সেই নীরবতাও, যা এতক্ষণ সবকিছু সহ্য করছিল। ঘরের ভেতর সে ধীরে ধীরে চেয়ারে বসল। কিছুক্ষণ সে চোখ বন্ধ করে রাখল, যেন সে নিজেকে বোঝানোর চেষ্টা করছে। কিন্তু তারপর একে একে সমস্ত দৃশ্য তার চোখের সামনে ভাসতে লাগল। ফ্লাইটে হওয়া অপমান, মানুষের দৃষ্টি, রিয়ার খোটা, আর সবচেয়ে বেশি নিজের স্ত্রীর কথা, যা তার হৃদয়ে সবচেয়ে গভীরে বিদ্ধ হয়েছিল।
সে আস্তে করে নিজেকেই প্রশ্ন করল, আর কতদিন? আর এই প্রশ্নটা তার ভেতরে প্রতিধ্বনিত হতে থাকল। সে উঠে জানালার কাছে গেল এবং বাইরের অন্ধকারের দিকে তাকিয়ে রইল, কিন্তু সে বাইরে কিছুই দেখতে পাচ্ছিল না, কারণ তার ভেতরেই অনেক কিছু চলছিল। সে একটা গভীর শ্বাস নিল আর মনে মনে বলল, আমি ভেবেছিলাম সরলতার মাঝেই সত্যিকারের সম্পর্ক পাওয়া যাবে, কিন্তু এখানে তো মানুষ শুধু লোক দেখানোই বোঝে। আর সেই মুহূর্তেই তার চোখে এক নতুন ভাব ফুটে উঠল। কষ্ট ধীরে ধীরে সিদ্ধান্তে পরিণত হতে লাগল। সে নিজের হাতের মুঠি শক্ত করল এবং খুব ধীর অথচ দৃঢ় কণ্ঠে বলল, এবার সময় এসেছে সবাইকে নিজের সত্যিটা জানানোর। আর এটাই ছিল সেই মুহূর্ত যখন একজন সাধারণ দেখতে মানুষ আবার নিজের আসল পরিচয়ের দিকে ফেরার সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল। পরের দিন সকালে পরিবেশটা আগের চেয়েও বেশি থমথমে ছিল। অনিকা কিছু না বলেই তাড়াতাড়ি তৈরি হয়ে অফিসের জন্য বেরিয়ে গেল, যেন সে এখন আর্যবর্ধনের সাথে কোনো সম্পর্কই দেখাতে চায় না। অন্যদিকে আর্যবর্ধন কিছুক্ষণ পর শান্ত মুখে অফিসে পৌঁছাল, কিন্তু আজ তার হাঁটাচলায় এক অন্যরকম আত্মবিশ্বাস ছিল, যেন সে এখন অন্য কোনো দিকেই এগোচ্ছে। সে সোজা নিজের কেবিনে গেল এবং চেয়ারে বসেই কয়েক মুহূর্ত চোখ বন্ধ করে বসে রইল, যেন সে নিজের ভেতরে চলতে থাকা সমস্ত জটগুলোকে এক জায়গায় গুছিয়ে নিচ্ছে। আর তারপর সে ধীরে ধীরে ফোনটা তুলল। তার গলার আওয়াজ এখন আর আগের মতো ছিল না, এবার তাতে আদেশের সুর ছিল। হ্যালো, হেড অফিসে কথা বলিয়ে দাও। আর কয়েক সেকেন্ডের মধ্যেই উত্তর এলো, জি স্যার। আর এই স্যার শব্দটাই ছিল তার আসল অস্তিত্বের ঝলক, যা এতদিন দুনিয়ার কাছ থেকে লুকিয়ে রাখা হয়েছিল। আর্যবর্ধন সময় নষ্ট না করে বলল, আজই একটি এমার্জেন্সি মিটিং ডাকো। ওদিকে অফিসের অন্য অংশে অনিকা নিচের কাজে ব্যস্ত ছিল, কিন্তু তার বিন্দুমাত্র ধারণাও ছিল না যে কয়েক ঘন্টার মধ্যেই তার পুরো দুনিয়া বদলে যেতে চলেছে। আর এই শহরেরই কোনো এক কোণায় রিয়াও নিচের অহংকার নিয়ে বেঁচেছিল। সেও জানত না যে যেই মানুষটাকে সে ছোট ভেবেছিল সেই মানুষটাই এখন তার চিন্তাভাবনাকে ছোট প্রমাণ করতে চলেছে। আর এভাবেই একটি সিদ্ধান্ত নেওয়া হয়ে গিয়েছিল, একটি সত্য সামনে আসার জন্য প্রস্তুত ছিল। আর এখন শুধু অপেক্ষা ছিল সেই মুহূর্তটির যখন মুখোশ সরে যাবে এবং আসল চেহারাগুলোর মুখোমুখি হতে হবে। মিটিংয়ের সময় যেমন যেমন এগিয়ে এলো, কোম্পানির হেড অফিসে অস্বাভাবিক শোরগোল বাড়তে লাগল। প্রতিটি কর্মচারী, প্রতিটি কর্মকর্তা এবং প্রতিটি শেয়ার হোল্ডারের মনে একটাই কৌতূহল ছিল যে এত হঠাৎ করে ডাকা এই মিটিংয়ে শেষ পর্যন্ত কি হতে চলেছে, আর কেনই বা প্রথমবারের মতো সবাইকে এত কড়াকড়ির সাথে সময় মতো উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে অনিকাও সকাল থেকে এক অদ্ভুত অস্বস্তি অনুভব করছিল, কিন্তু সে এটাকে শুধু একটি জরুরি কনফারেন্সের চাপ ভেবে নিজের কাজে নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করছিল। কোম্পানির সেই বড় কনফারেন্স রুমটি আজ পুরোপুরি সাজানো ছিল, প্রতিটি সিট ভরা ছিল এবং পরিবেশে এক অদ্ভুত গাম্ভীর্য ছিল, যেন কোনো বড় সিদ্ধান্ত হতে চলেছে। ওদিকে রিয়াও সেই একই কনফারেন্স রুমে উপস্থিত ছিল। সে আগের মতোই আত্মবিশ্বাসী দেখানোর চেষ্টা করছিল, কিন্তু তার ভেতরে কোথাও না কোথাও হালকা নার্ভাসনেস কাজ করছিল, যা সে নিজেও এড়িয়ে যেতে পারছিল না। আর তার নজর বারবার দরজার দিকে চলে যাচ্ছিল। কয়েক মুহূর্তের মধ্যেই কনফারেন্স রুমে হঠাৎ নীরবতা ছেয়ে গেল। দরজা খুলল এবং ভেতরে পায়ের ধীর কিন্তু মজবুত আওয়াজ প্রতিধ্বনিত হল, এবং সবার নজর সেই দিকে যেতেই দেখল সেখানে প্রবেশ করছে আর্যবর্ধন মালহোত্রা। কিন্তু আজ তার রূপ একেবারে আলাদা ছিল। দামি স্যুটে পরিপাটি ব্যক্তিত্ব, আত্মবিশ্বাসে ভরপুর হাঁটাচলা এবং মুখে এমন গাম্ভীর্য যা দেখে সবাই অজান্তেই নিজের জায়গায় সোজা হয়ে বসল। আর সেই মুহূর্তেই রিয়ার চোখ তাকে চিনতে পেরেই যেন স্থির হয়ে গেল। তার গলা শুকিয়ে গেল এবং বুক ধরফর করতে লাগল, কারণ সে এখন পরিষ্কার বুঝতে পারছিল যে ফ্লাইটে যাকে সে সাধারণ ভেবে অপমান করছিল সেই এই পুরো কোম্পানির মালিক। পুরো কনফারেন্স রুম তার কথা মন দিয়ে শুনছিল, আর তার গলায় যে ধীর স্থির ভাব ও সত্যতা ছিল তা প্রতিটি শব্দকে আরও গভীর করে তুলছিল। সে আরও বলল, সময় এসে গেছে নিজেদের চিন্তাভাবনা বদলানোর এবং মানুষকে তাদের আসল রূপে চিনতে শেখার, কারণ এখান থেকেই আসল উন্নয়নের শুরু হয়। আর তার কথাগুলো পুরো পরিবেশকে একটা আলাদা দিক নির্দেশনা দিল। মিটিং এগিয়ে চলল, নতুন প্রজেক্টের ঘোষণা হল, কোম্পানির বিস্তৃতির পরিকল্পনা জানানো হল এবং সবাই সেই ভিশন দেখে প্রভাবিত হল। কিন্তু রিয়ার কাছে এই মিটিংটা শুধু একটা ব্যবসার আলোচনা ছিল না, বরং এটা ছিল তার নিজের ব্যবহারের আয়না, যাতে সে নিজেকে স্পষ্ট দেখতে পাচ্ছিল এবং প্রতি মুহূর্তে তার ভেতরে অনুশোচনা আরও গভীর হচ্ছিল।
মিটিং শেষ হওয়ার পর লোকেরা ধীরে ধীরে বাইরে যেতে লাগল, কিন্তু রিয়া সেখানেই দাঁড়িয়ে রইল, যেন তার পা সামনের দিকে এগোতে অস্বীকার করছিল। আর আর্যবর্ধন সেখান থেকে যেতে উদ্যত হতেই সে সাহস সঞ্চয় করে তার কাছে গেল এবং কাঁপা গলায় ক্ষমা চাইতে লাগল। সে স্বীকার করল যে সে না ভেবেচিন্তে তাকে অপমান করেছিল এবং এখন সে তার ভুল বুঝতে পেরেছে। আর্যবর্ধন শান্ত দৃষ্টিতে তার দিকে তাকাল এবং খুব ধীর গলায় বলল যে ভুল চিনতে পারার নয়, চিন্তাভাবনার ছিল। আর যদি সত্যিই বদলাতে হয় তবে নিজের চিন্তাভাবনা বদলাও, কারণ যেদিন তার মনে হবে যে এই ধরনের চিন্তাভাবনা কোম্পানির ক্ষতি করছে, সেদিন সে কোনো দ্বিধা ছাড়াই সিদ্ধান্ত নিতে পিছোপা হবে না। এই কথা শুনে রিয়ার মাথা নিচু হয়ে গেল এবং তার কাছে আর বলার মতো কোনো শব্দ অবশিষ্ট রইল না। সন্ধ্যা হতে হতে সেই দিনটি এক নতুন রূপে বদলে গেল। কোম্পানির তরফ থেকে এক দারুণ রিসর্টে একটি জমকালো পার্টির আয়োজন করা হলো, যেখানে চারদিকের আলো, সঙ্গীত এবং রাজকীয় পরিবেশ একটা আলাদা জগৎ তৈরি করেছিল। শহরের বড় বড় গণ্যমান্য ব্যক্তিরা সেখানে উপস্থিত ছিল এবং প্রত্যেকেই এই বিশেষ মুহূর্তের অংশ হতে চাইছিল। আর্যবর্ধনের স্ত্রী অনিকাও সেখানে পৌঁছাল, কিন্তু তার মন তখনও ভারী ছিল। সে ভিড়ের মধ্যে দাঁড়িয়েছিল, কিন্তু তার মনোযোগ বারবার সেই প্রবেশদ্বারের দিকেই যাচ্ছিল, যেন সে কারো অপেক্ষায় আছে। কিছুক্ষণের মধ্যেই একটি বিলাসবহুল গাড়ি এসে থামল। পরিবেশ যেন এক মুহূর্তের জন্য থমকে গেল এবং সবার নজর সেদিকে ঘুরে গেল। ড্রাইভার সম্মানের সাথে দরজা খুলে দিল এবং বাইরে পা রাখল আর্যবর্ধন মালহোত্রা। এবার তার ব্যক্তিত্ব যেন একেবারে শিখরে পৌঁছেছিল। তার পোশাকের সরলতা এখন রাজকীয় আভিজাত্যে বদলে গিয়েছিল। তার হাঁটা চলায় এক আলাদা আত্মবিশ্বাস ছিল এবং তার উপস্থিতি পুরো পরিবেশকে যেন নিজের অধীন করে নিয়েছিল। সেখানে উপস্থিত প্রতিটি ব্যক্তির নজর তার ওপরই আটকে গেল। অনিকার চোখ তার ওপর পড়তেই তার বুক এক মুহূর্তের জন্য কেঁপে উঠল, কারণ প্রথমবারের মতো সে তার স্বামীকে তার আসল রূপে দেখেছিল। আর ঠিক সেই মুহূর্তে তার মাথায় একে একে নিজের কথাগুলো প্রতিধ্বনিত হতে শুরু করল। তার দেওয়া খোঁটা, তার আচরণ আর তার অহংকার, যা এখন তাকে ভেতর পর্যন্ত বিদ্ধ করছিল। সে সেখানেই দাঁড়িয়ে রইল, যেন তার পা সামনের দিকে এগোতে ভুলে গিয়েছিল। ওদিকে আর্যবর্ধন হাসি মুখে সমস্ত অতিথিদের অভিবাদন জানাল। সে ধীরে ধীরে এগিয়ে প্রতিটি মানুষের সাথে দেখা করছিল। তার মুখে সেই একই বিনম্রতা ছিল, কিন্তু এখন তার সাথে একটা গাম্ভীর্যও যুক্ত হয়েছিল। লোকেরা তার সাথে হাত মেলাচ্ছিল, তার প্রশংসা করছিল এবং তার সাথে কিছু মুহূর্ত কাটানোকে নিজেদের জন্য সম্মানজনক বলে মনে করছিল। রিয়াও দূরে দাঁড়িয়ে এসব দেখছিল। তার মাথা নিচু ছিল এবং তার চোখে এখন শুধুই অনুশোচনা ছিল, কারণ সে বুঝতে পেরেছিল যে সে কোন মানুষের অপমান করেছিল এবং এখন তার নিজের প্রতিটি কথা তার কাছে ভারী মনে হচ্ছিল। আর্যবর্ধনের স্ত্রী অনিকা এখনও সেখানেই দাঁড়িয়েছিল। তার চোখ বারবার আর্যবর্ধনকেই দেখছিল, কিন্তু এখন তার দৃষ্টিতে পরিবর্তন এসেছিল। যেখানে আগে সন্দেহ আর অহংকার ছিল, সেখানে এখন সম্মান, অনুশোচনা এবং এক সত্যিকারের বোঝা পড়া ছিল। ভিড়ের মধ্যে থেকেও সে নিজেকে সবচেয়ে আলাদা এবং সবচেয়ে ছোট বলে মনে করছিল। ধীরে ধীরে রাত গভীর হতে লাগল। সঙ্গীত হালকা হতে শুরু করল এবং অতিথিরা একে একে বিদায় নিতে লাগল। আর্যবর্ধন শেষ পর্যন্ত সবাইকে ধন্যবাদ জানাল, আর যখন সব কিছু শান্ত হয়ে গেল তখন সেও সেখান থেকে বেরিয়ে গেল। এরপর দুজনে বাড়ি ফিরল এবং ঘরের ভেতর পা রাখতেই এক গভীর নীরবতা তাদের ঘিরে ধরল। কিন্তু এই নীরবতা এখন আর আগের মতো ছিল না। এর মধ্যে না বলা প্রশ্নও ছিল আর তার উত্তরও ছিল। সে কোনো দ্বিধা ছাড়াই নিজের ভুল স্বীকার করল এবং তার কাছে ক্ষমা চাইল। সে বলল যে সে সত্যি নিজেকে বদলাতে চায় এবং সে এখন বুঝতে পেরেছে যে মানুষের আসল মূল্য কী। আর্যবর্ধন তার চোখের দিকে তাকালো এবং খুব ধীর স্থির গলায় বলল যে ক্ষমা কথায় নয়, বরং পরিবর্তনের মাধ্যমে মেলে। আর যদি সে সত্যিই বদলাতে চায় তবে তার আচরণে সেটা প্রমাণ করে দেখাতে হবে। অনিকা মাথা নিচু করে সম্মতি জানালো এবং সেই মুহূর্তেই তাদের সম্পর্কে এক নতুন সূচনার ভিত্তিপ্রস্তর স্থাপিত হল, কারণ সেদিন শুধু একটা সত্যই সামনে আসেনি, বরং একটা চিন্তাভাবনা বদলেছিল, একটা অহংকার ভেঙেছিল এবং একটা সম্পর্ক প্রথমবারের মতো সত্যি অর্থে জুড়েছিল। আর এটাই ছিল এই গল্পের সবচেয়ে শক্তিশালী সমাপ্তি, যা আসলে একটা নতুন সূচনা ছিল। বন্ধুরা, এবার আপনাদের কাছে আমার একটা প্রশ্ন।
আপনি যদি আর্যবর্ধনের জায়গায় থাকতেন তবে কি আপনি আপনার স্ত্রী অনিকা এবং ওই মেয়ে রিয়া যে সবার সামনে আপনার অপমান করেছিল দুজনকে ক্ষমা করে দিতেন নাকি তাদের ভুল বোঝানোর জন্য শাস্তি দিতেন? আপনার মতামত কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। তো বন্ধুরা, এই গল্পটি আপনাদের কেমন লাগলো তা আমাদের কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন, আর যাওয়ার আগে আমাদের ভিডিওতে লাইক দিতে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কমেন্টে নিজের নাম এবং শহরের নাম অবশ্যই লিখবেন, যাতে আমরা আপনাদের ভালোবাসা ও সমর্থন অনুভব করতে পারি। তো চলুন, আবার দেখা হবে হৃদয় ছুঁয়ে যাওয়া আরও একটি সত্য গল্পের সাথে। প্রিয় বন্ধুরা, গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দাও এবং আরও আকর্ষণীয় নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেল মুস্কান ভয়েসকে সাবস্ক্রাইব করে দাও। দেখা হবে পরে ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।